জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে পরীক্ষাটা হলো তার 13 তারিখের ফার্স্ট শিফটের যেই ম্যাথের প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। কেমন? ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো। কোথাও যদি কোনো প্রশ্নে তোমার অসুবিধা হয় তাহলে সেই কোশ্চেনের টাইমিংটা তুমি আমাকে কমেন্ট সেকশনে লিখে দিবে। নেক্সট যখন কোনো আমি সেট করাবো এই সেটটা, ওই সেম কোশ্চেন যদি ওই সেটেও থাকে তো আমি তোমাকে আবার সেটা বুঝিয়ে দিব। কেমন? দেখো, তোমাদের তো নেক্সট তোমরা কোনো না কোনো পরীক্ষা দিবে না। এখন যেমন গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা চলছে, এরপর আন্ডার গ্র্যাজুয়েট হবে, আরপিএফ এসআই, গ্রুপ ডি, এগুলোর জন্য তোমাদের তো ম্যাথ প্র্যাকটিস করতেই হবে, তাই না? প্রিভিয়াস ইয়ারের থেকে তো তোমার ভালো কিছু হতে পারে কি? প্রিভিয়াস ইয়ার যদি তোমরা যদি করে যাও কিনা তোমাদের তো ম্যাক্সিমাম স্কোর তোমরা করতে পারবা। আমরা দেখো, যেই 3টা সেট আমাদের হয়ে গেছে, এখনো 7খানা সেট বাকি আছে, ওটা করে নেব। তারপর তোমার এই এএলপির সেট করব আমরা, টেকনিশিয়ানের সেট করব, ঠিক আছে? তারপর গ্রুপ ডিতে 101টা সেট বাকি আছে, ওটাও করতে হবে। তো এতগুলো সেট করে নেওয়ার পর আমার মনে হয় না তোমাদের কোনো কোশ্চেন ছুটবে পরীক্ষাতে, বুঝতে পারলে তো? ফুল অ্যান্সার তোমরা করে আসতে পারবে। তাই টেনশন নিও না, ক্লাসটা সুন্দরভাবে করো। কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, বলছে শুভ একটি জিনিস তার ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি দামে বিক্রি করে। সে জিনিসটির উপর D%-এর একক ছাড়। চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের উপর যদি 10% লাভ হয় তবে ছাড়ের পরিমাণ নির্ণয় করুন। ঠিক আছে? তো এই কোশ্চেনটাতে তোমরা যদি সোজাসুজি সাকসেসিভ লাগিয়ে দাও কিনা তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। সাকসেসিভ কি হয়, মানে সাকসেসিভ করার পর আমরা কি পাই? হয় প্রফিট পার্সেন্টেজ পাই বা লস পার্সেন্টেজ পাই। কিন্তু এখানে দেখো বলেছে যে আমার 10% লাভ হচ্ছে, মানে কি সাকসেসিভ করার পর আমাদের 10% লাভ হচ্ছে। সাকসেসিভের ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা কিছু করার পর আমরা কি পাই? হয় প্রফিট পাই বা লস পাই। কিন্তু এখানে যেহেতু প্রফিট বলেছে যে 10% প্রফিট হচ্ছে, তো প্রফিট পার্সেন্ট আমরা 10 পেয়ে গেছি। এবার দেখো, এক্স এর মান আমাকে দিয়ে থাকো 40% বেশি দামে বিক্রি করে, 40% প্লাস ওয়াই এর মান আমাকে দিয়েছে থাকো তো D% ছাড়ে বিক্রি করছে। তো ডি কি হয়? নেগেটিভ পার্সেন্ট, মানে নেগেটিভ হয়। ছাড় তো সবসময় নেগেটিভ হয় না? তো এখানে কি হয়? মাইনাস ডি প্লাস এক্স এর মান আছে 40, ওয়াই এর মান আছে মাইনাস ডি বাই 100 সমান সমান কি 10%, তাই তো? তো এইবার পার্সেন্টেজ লেখার দরকার নাই, কারণ টোটালটাই পার্সেন্টেজেই কাজ চলছে। তো এবার দেখি এখানে কত হলো, 40 মাইনাস ডি প্লাস মাইনাস এটা কেটে যদি 40 বারে 2, 40 বারে এটা কেটে, সরি 20 বারে 2, 20 বারে 5, মানে এটা কত মাইনাস 2D/5 সমান সমান কত 10। তো আমি এক কাজ করি, এই 10টাকে যে আছে এই 10টাকে এদিকে নিয়ে চলে আসি, আর এই যে এই টোটাল টাকা আছে এটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে কি সব পজিটিভে চলে আসবে। তো 10 এদিকে যদি আসে, এদিকে পজিটিভ আছে, এদিকে এসে নেগেটিভ হয়ে যাবে। 40 থেকে যদি 10 বাদ দিয়ে কত হবে? 30, তাই তো? 30 সমান সমান এটা যদি টোটালটা ওই পারে যায় তো কি হবে? D প্লাস 2D/5, তাই তো? তো এটাকে গুণ করো, 5 আর দিয়ে গুণ করলে 5D আর প্লাস 2D মানে কত? 7D/5। তো এখান থেকে আমরা 30-এর মান কি পেলাম? 30 সমান সমান 7D/5, তাই তো? এবার আমাকে কি শুধু ডি এর মান আমাকে বার করতে বলেছে। তো ডি এর মান বার করতে গেলে কি হবে দেখো, 5টা এদিকে এসে গুণ হয়ে যাবে, তো 5 30-এ 150, তাই তো? 150 সমান সমান কি হচ্ছে? 7D, তাই তো? 150 সমান সমান 7D। যদি ডি বার করতে হয় তো 150-কে 150-কে আমার 7 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো 7 দিয়ে যদি আমি ভাগ করি, 7 20-তে হচ্ছে 140, 7 21-এ হচ্ছে 147, তাই তো? 21 বারে যাবে, নিচে 7 আসবে, 7 21-এ 147 থাকলো কত? 3, এটা উপরে বসে যাবে। এত পার্সেন্ট কি ছাড় দিয়েছে। অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তো এইভাবে তোমরা সাকসেসিভে করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একজন দোকানদার একটি পণ্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের থেকে 20% বেশি নির্ধারণ করেন। 2% লাভ করার জন্য তাকে কত শতাংশ ছাড় দেওয়া উচিত? ঠিক আছে? তো দেখো, আমি ধরে নিলাম যে আমার সিপি আছে কত? 100 টাকা। এখান থেকে সে 20% বেশি ধার্য মূল্য বলছে। প্রিন্টিং প্রাইস যদি 20% বেশি করে তার মানে কত? 120 টাকা সে প্রিন্টিং প্রাইস রাখছে, তাই তো? এবার বলছে যে তাকে 2% লাভ করার জন্য কত শতাংশ ছাড় দেওয়া উচিত। লাভ কোথায় থেকে হয়? সবসময় সিপি থেকে হয়। সিপি আমাদের কত আছে? 100। যদি 2% লাভ হয় তার মানে কি সে বিক্রি করেছে কততে? 102 টাকায় বিক্রি করেছে। 102 টাকায় বিক্রি করেছে। এবার দেখো, প্যাকেটে লেখা আছে 120 টাকা, তোমাকে বিক্রি করছে 102 টাকায়, তার মানে কত টাকার ছাড় দিয়েছে? 18 টাকার ছাড় দিয়েছে। কত টাকা থেকে? 120 টাকা থেকে ছাড় দিয়েছে, কারণ এটা তো সিপি না, কারণ আর তোমার লস, প্রফিট লস তো তোমার সিপির উপরে হয়। কিন্তু এ অলরেডি দাম 120 টাকা দাম বাড়িয়ে রেখেছে। তো তুমি যদি দোকানে যাও তুমি তো 120 টাকার বেসিসেই না দিবা পয়সাটা। তো 18 টাকা বেশি হচ্ছে 120 টাকার বেসিসে। এবার পার্সেন্টেজ বের করতে বলেছে, ওই জন্য 100 দিয়ে গুণ। তো 20 দিয়ে যদি আমি কাটি, 20 বারে এটা চলে গেল 6 বার, 20 বারে এটা চলে গেল 5 বার, 6 বারে এটা চলে গেল 3 বার, 3 পাচ্ছে 15%। অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি কোনো নির্দিষ্ট পরিমাণ টাকার উপর দ্বিতীয় বছরের অর্জিত সুদ 3,072 টাকা হয় এবং সুদের হার যদি বার্ষিক 20% হারে চক্রবৃদ্ধি সুদ ধার্য করা হয়, তাহলে মোট যোগফল না, মোট
প্রিন্সিপাল কত, ঠিক আছে, প্রিন্সিপাল কত, এটা তোমাদের কোশ্চেন। তো দেখো আমরা কি জানি 20%কে সবার প্রথমে আমরা ফ্র্যাকশনে ভাঙবো, কত আসছে 1/5, ঠিক আছে। এবার যখনই তোমাকে এই টাইপের প্রশ্ন দেবেন দ্বিতীয় বছরের সুদ বা তৃতীয় বছরের সুদ কত হয়েছে সেটা জানার জন্য কি করবা, নিচে যেটা আছে সেটা তো আমরা সবসময় জানি এটা কি হয়, প্রিন্সিপাল হয়, তাই না, এটা আমরা প্রত্যেকে জানি। এবার দেখো যেহেতু দ্বিতীয় বছরের বলেছে তো আমি কি করবো, এই 5-এর স্কোয়ার করে দেবো, ঠিক আছে, 5-এর স্কোয়ার কত হয় 25, এই 25 টাকায় আমি ধরে নেবো যে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, কেমন। এবার দেখো যদি আমি এটাকে প্রিন্সিপাল ধরি, চক্রবৃদ্ধি সুদে কি হয়, সুদের উপর সুদ লাগে, তাই না। তো আমি ধরলাম যে 25 টাকা যে আমার মানে প্রিন্সিপাল আছে সেটার উপর প্রথম বছরে কি 20% আমার সুদ লেগেছে। তো 20% মানে কত 1/5, মানে প্রথম বছরের সুদ কত 5 টাকা। দ্বিতীয় বছরের সুদ কি হবে, এই 25 টাকা যা আছে তার 1/5%-এর সুদ লাগবে 5 টাকা। কিন্তু কি চক্রবৃদ্ধি সুদে কি হয়, সুদেরও সুদ লাগে, তো এটা দ্বিতীয় বছরে কি হবে 25 টাকার তো সুদ লাগবেই, প্লাস এই যে 5 টাকা যে সুদটা ছিল সেই সুদেরও সুদ লাগবে। তো 5 টাকার সুদ কত হয়, যদি 20% আমি সুদ নিই তাহলে কত হচ্ছে আমার 1 টাকা, তাই না। তার মানে দ্বিতীয় বছর আমার টোটাল সুদ কত হচ্ছে 5 টাকা, আর এখানে হচ্ছে 1 টাকা, তো 6 টাকা আমার কি হচ্ছে দ্বিতীয় বছরের সুদ। আর আমাকে প্রশ্নে তাকে বলেছে যে দ্বিতীয় বছরের সুদ হচ্ছে আমার 3072 টাকা। তার মানে কি 6 ইউনিটের মান আমাকে দিয়ে দিয়েছে 3072 টাকা, তাই তো। তাহলে 1 ইউনিটের মান কত হবে, কেটে দাও, 1 ইউনিট সমান সমান 5 6 30, 6 12 72, 512 টাকা। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে মোট প্রিন্সিপাল কত। প্রিন্সিপাল আমি কত ধরেছিলাম 25 ইউনিট, তাই না। তো 1 ইউনিট যদি 512 হয় তাহলে 25 ইউনিটের মান কত হবে, 512কে তুমি 25 দিয়ে গুণ করে দাও, তাই তো। এবার দেখো 25 দুগুণী 50, একটা ইউনিট দেখো শূন্য আছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না। তো এইভাবে তোমরা করে নিবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই কোশ্চেনটা একটু বোঝা যাচ্ছে না কিন্তু তবু আমি তোমাকে বলে দিচ্ছি, এখানে লেখা আছে যে কত টাকায় রাখলে রাখলে বার্ষিক 10% সরল সুদে সরল সুদে, ঠিক আছে, 2 বছরের 480 টাকা সুদ পাওয়া যায়, এটা হচ্ছে কোশ্চেন। তো সিম্পল আমরা সরল সুদের একদম বেসিক থেকে করে নিই, এসআই সমান সমান কি হয়, এসআই সমান সমান PRT/100, তাই না, এটাই হয় এসআই সমান সমান। এবার দেখো এসআই আমাকে বলে দিয়েছে 480 টাকা সুদ পাওয়া যাচ্ছে, তো 480 টাকা তুমি সুদ রেখে দাও সমান সমান প্রিন্সিপাল আমাকে বার করতে বলেছে, তাই না, কত টাকায় আমাকে বার করতে বলেছে, ইন্টু আর আমাকে দেখো দিয়ে দিয়েছে 10%, তাই তো, এখানে 10 লিখে দাও, ইন্টু টি আমাকে দিয়ে দিয়েছে 2 বছর, তো এখানে 2 লিখে দাও, বাই হচ্ছে 100। তো দেখো কী হবে, এই 10 দিয়ে এই একটা 10 কেটে গেল, 2 দিয়ে এটা কেটে গেল 24 বার 240, তো প্রিন্সিপাল সমান সমান কী হবে, এই যে 10টা পড়ে আছে এটা এই সাথে গিয়ে 240-এর সাথে গুণ হয়ে যাবে, তো হবে কত 2400, এটাই তোমার কারেক্ট অ্যান্সার আছে, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি বিক্রির সময় পণ্যের 50% 49% লাভে, অবশিষ্ট পণ্যের 32% 45% লাভে, বাকি পণ্য 15% লোকসানে বিক্রি করা হয়। যদি মোট লাভ X% হয় তবে X এর মান কত, ঠিক আছে। তো দেখো আমি ধরে নিলাম যে যেই মানে বিক্রিটা হচ্ছে সেটা 100 টাকা, মানে 100% মানে 100% জিনিস বিক্রি হচ্ছে, ঠিক আছে। আর 100%-এর দাম আমি ধরলাম প্রত্যেক পার্সেন্ট 1 টাকা করে কিনেছে, তো 100 টাকার দাম কত হবে 100 টাকাই হয়ে যাবে, 100%-এর দাম কত হবে 100 টাকা হয়ে যাবে, তাই না। তো এটা আমি ধরছি। বলছে যে পণ্যের 50%, তো এর 50% মানে কত 50টা, তাই তো। বলছে 50%টা 49% লাভে বিক্রি করছে, তো এটা আপাতত থাক, আমি বের করে নিয়ে কত কত জিনিস বিক্রি হচ্ছে। বলছে অবশিষ্ট পণ্যের 32% 45% লাভে, দেখো 100-র মধ্যে যদি 50 বিক্রি হয়ে যায় তাহলে পড়ে আছে কত, আর 50% পড়ে আছে। বলছে এই 50%-এর 32% 45% লাভে বিক্রি করছে, এর মধ্যে যে 32% আছে 50-এর আমি 32% যদি বার করে নিই তাহলে কত হচ্ছে দেখো, 50 বার এটা কেটে গেল 2 বার, 2 বার এটা কেটে গেল 16 বার, মানে 16টা জিনিস। তো পড়ে আছে কত এখন তাহলে 34টা জিনিস পড়ে আছে, তো এটা আমি হয়ে গেল। আমি তোমাকে প্রথমে কি বলেছিলাম যে 100% জিনিস প্রত্যেকটাকে মানে প্রত্যেক পার্সেন্টকে 1 টাকা করে কিনে এনেছে। তো দেখো 50% 50 টাকায়, 16% 16 টাকায়, 34% 34 টাকায়, এই 3 টাকা যদি আমি যোগ করে দিই তাহলে আমার টোটাল কি 100 টাকার জিনিস হয়ে যাচ্ছে, তাই তো। এবার তুমি কোশ্চেনটা সলভ করো। বলছে 50% জিনিস 49% লাভে বিক্রি করছে, প্রথমে কিনেছিল কত 1 টাকায়, এখন 49% লাভে বিক্রি করছে, তো 49 দিয়ে গুণ করে দাও এটা, ঠিক আছে। বলছে 32% জিনিস 45% লাভে বিক্রি করছে, তো এটাকে তুমি 45 দিয়ে গুণ করে দাও। বলছে বাকি পণ্য 15% লোকসানে বিক্রি করছে, এই যে বাকি পণ্য এটা কি -15% মানে বিক্রি করছে, যেহেতু লোকসান আছে তাই। বলছে যদি তার মোট X% লাভ হয়, দেখো যখন 50 টাকা
টাকা আর 34 টাকায় বিক্রি করছিল, তখন 100 টাকা দাম পড়ছিল। কিন্তু এখন যেহেতু এইগুলোর পার্সেন্টেজ বাড়িয়ে দিয়েছে, তো এটারও ওভারঅল একটা প্রবলেম, মানে কিছু পরিবর্তন হবে। তো এটাই বলেছে যে X% লাভ হচ্ছে, তো X% লাভ করে দাও। ঠিক আছে, এবার ব্যাস তোমার কাজ হচ্ছে সবটাকে যোগ করে 100%-এর মান বের করা। ঠিক আছে, দেখো আমি যদি টোটালটাকে যোগ করি, দেখো 50-এর সাথে আমি 49 যোগ করি, কত হচ্ছে 5 নং 45-এর 5, সাথে থাকলো 4, 5 4 20, 4 24। ঠিক আছে, দ্বিতীয় এটা কত হচ্ছে 16 5 80 শূন্য, হাতে থাকলো 8, 16 4 64, 64 8 72। এটা কত হচ্ছে 15 4 60 শূন্য, হাতে থাকলো 6, 15 3 45, 45 আর তোমার কত হচ্ছে 15 4 60 শূন্য, হাতে থাকলো 6, 15 3 45, 45 আর 6 হচ্ছে 51, তাই তো? এটা মাইনাসে আছে, এটা প্লাসে আছে, এই দুটো সমান সমান কত হচ্ছে 100x। এই দুটোকে যোগ করো, শূন্য আর শূন্য শূন্য, 2 আর 5-এ কত হয় 7, 7 আর 4-এ কত হয় 11, 1 হাতে থাকলো 1, 2 আর 1 3। এখান থেকে মাইনাস কত হবে 510, 510 সমান সমান 100x। এখান থেকে যদি আমি বাদ দিই, শূন্য থেকে শূন্য গেল তো শূন্য, 7 থেকে 1 গেল তো 6, 11 থেকে 5 গেল তো 6, এখানে 1 চলে এলো, 3 থেকে 1 গেল 2, 2 6 6 শূন্য সমান সমান 100%x, তাই তো? তো x এর মান যদি আমাকে বার করতে হয় 100 দিয়ে এটা ভাগ করে দিতে হবে, তো এই শূন্য দিয়ে শূন্য কেটে গেল, তো পড়ে থাকলো কত 26.6%, তাই তো? তো এটাই দেখো তোমার সঠিক অ্যান্সার নিয়েছে, অপশন নাম্বার বি, তাই না? এইভাবে করে নিবা। আর দেখো এই কোশ্চেনগুলো তোমাদের এনটিপিসিতেও আসছে কিনা, তার মানে কি প্যাটার্ন দেখছো তো, একদম সেম প্যাটার্নের প্রশ্ন আসছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 1.3, 7.6 এবং 0.13 এর লসাগু লেখো। তো এই কোশ্চেনটাও তোমাদের গ্রুপ দিতে আসছে, তাই না? আমি তোমাকে কি বললাম, যখন এরকম দশমিক সংখ্যা দেওয়া থাকবে আর লসাগু বের করতে হবে, তো সবার প্রথমে তুমি কি করবে, এটাকে ফ্র্যাকশনে ভাঙবা। তো উপরে কত আছে 1.3, এই দশমিক যদি উঠায় নিচে কত আসবে 10, তাই তো? এটা কত আছে 7.6, এই দশমিক উঠার নিচে কত আসবে 10, 0.13, এই যে দশমিক উঠায় নিচে কত আসবে 100। এবার ফ্র্যাকশনে ভাঙার পর যেহেতু তোমাকে লসাগু করতে বলেছে, তুমি কি করবা, যে লব আছে তাই না, লবের হচ্ছে লসাগু, বুঝতে পারলে? আর যে হর আছে, হরের তোমার করতে হবে গসাগু। ব্যাস এইটুকুটা তোমার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো 13 76 আর 13 এর যদি আমি এলসিএম বার করি, তাহলে এলসিএম কত আসবে 13 ইন্টু 76, তাই না? এটা এলসিএম আসবে। আর যদি 10 10 আর 100 এটা যদি আমি এইচসিএফ বার করি, তাহলে এইচসিএফ কত আসবে 10 আসবে গসাগু, তাই না? তো দেখো প্রথমত দেখো এটাই তোমাদের অ্যান্সার তো নিয়ে নিছে, এটা তুমি সলভ যদি নাও করো, তাহলে তুমি দেখো দশমিকে একটাই মানে সংখ্যা আছে, একটাই অপশন আছে, আর একটাও দেখো দশমিকে নাই, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যদি এটা তুমি নাও জানতে, দেখো 3 6 18 লাস্ট ইউনিট তোমার 8 আসবে, দেখো 8 আছে, তাই না? এইভাবেও তোমরা করে নিতে পারতা। তো মনে রাখবা যখনই এরকম ধরনের তোমাকে অঙ্ক করতে দিবে, যদি লসাগু বলে তাহলে কি করবা, লবের লসাগু হরের গসাগু। যদি এরকমই সংখ্যা থাকে, এখানে ধরো লসাগুর বদলে তোমার গসাগু করতে দিল, ঠিক আছে গসাগু, সেক্ষেত্রে তুমি কি করবা উল্টে যাবে, তখন লবের কি হয়ে যাবে গসাগু, হরের কি হয়ে যাবে লসাগু। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, দেখো এই কোশ্চেনটা যা আছে এখানে তোমাকে মেনলি বলতে চাইছে যে নিম্নলিখিত লিখিত ডাটাগুলির মোড নির্ণয় করো। ঠিক আছে, তো মোড নির্ণয় করার মানে কি, যে সব থেকে বেশি যেটা রিপিট হবে, রিপিট সব থেকে বেশি যেটা হবে সেটাই তোমার মোড হয়ে যাবে, তাই না? তো এর মধ্যে দেখো 44 যেটা সব থেকে বেশি রিপিট হয়েছে, একবার, তারপর দুইবার, তিনবার হয়ে গেল। এবার তুমি এটা করবা কি করে জানো, তুমি অপশনের সাথে মিলাবা। 51 দেখো একবার আছে আর দুবার আছে, নাই। 55 দেখো এটাও তোমার দুবারই হবে, এই যে একবার 55 একবার 55। 40 দেখো এটাও তোমার দুইবারই হবে, এই একটা 40 এই একটা 40, একমাত্র 44ই আছে যে তিনবার আছে, সেজন্য এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোন সংখ্যার 1/3 সাথে 25 যোগ করলে ফলাফল 87 হয়। কোন সংখ্যার 1/3 সঙ্গে যদি 25 যোগ করা হয় তাহলে ফলাফল 87 আসে। আমাকে বলেছে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করুন। অ্যাকচুয়ালি এটা লেখা নেই, বাংলা ট্রান্সলেট তো খুবই বাজে হয়েছে। দেখো লেখা কি আছে, যে মূল সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল নির্ণয় করো, এই সংখ্যা দুটিটা নেই। ঠিক আছে, কোশ্চেন এটা বলেছে মূল সংখ্যাটি, যেটা মূল সংখ্যাটা আসবে সেটার প্রত্যেকটা অঙ্কের যোগফল। তো ব্যাস এটা তুমি সিম্পলি করে দাও, দেখো x/3 সমান সমান 87, এই 25টা এদিকে এসে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, তো মাইনাস কি হয়ে যাবে 25। তো দেখো 7 থেকে 5 গেল 2, 8 থেকে 2 গেল 6, তো x/3 সমান সমান কত 6, তাহলে x এর মান কত হবে, এই 3টা এসে গুণ হয়ে যাবে এর সাথে, তো কত হবে 3 দুগুণী 6, 3 6 18। এবার বলেছে মূল সংখ্যা, এটা কিন্তু মূল সংখ্যা, এর অঙ্কগুলির যোগফল 1 + 8 + 6, 8 6 14, 14 আর একে 15, অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি সমবৃত্তীয় শঙ্কু আকৃতির ফ্লাক্সের উচ্চতা 19 সেমি। ঠিক আছে, একটা শঙ্কু যে আছে
ঠিক আছে, এর যে উচ্চতা আছে এটা কি রেডিয়াস, এই উচ্চতা আমাকে দিয়ে দিচ্ছে 19 সেমি। বলছে এটি জল দ্বারা পূর্ণ, মানে পুরোতে জল ভরা আছে। বলছে জলটি একটি সমবৃত্তীয় চোঙাকৃতি ফ্ল্যাক্সে ঢালা হলো, মানে কি একটা সিলিন্ডার ফ্ল্যাক্সে ঢালা হলো, এখানে তোমার এখন জলটা ঢালা হচ্ছে। বলছে যার ব্যাসার্ধ শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের 1/3। মানে যদি এই যে এর ব্যাসার্ধ যেটা আছে এর যদি 1 হয় তাহলে এর কত হবে, 3 হবে। তো এটাকে আমি করছি 1x, এটাকে ধরলাম 3x। ঠিক আছে, বলছে তাহলে চোঙাকৃতি ফ্লাক্সটিতে জলের উচ্চতা কত, মানে এটার হাইট আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তো আমাকে দুজনের আয়তনকে সমান করে দিই, তাই না? তো ইসের আয়তন কি হয়, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো, সমান সমান এর আয়তন কি হয়, পাই আর স্কোয়ার এইচ। এবার তুমি মান লিখে দাও, তাই তো। এবার দেখো, এক সেকেন্ড। তো 1/3 জায়গায় 1/3 ইন্টু পায়ের জায়গায় পাই, আর এর মান কত আছে 3x, তো এটা কত হবে, স্কোয়ার করলে 9x স্কোয়ার হয়ে যাবে, ইন্টু হাইট, আমাকে এর হাইট কত দিয়ে দাও 19, এখানে তুমি 19 লিখে দাও, সমান সমান পাই আর স্কোয়ার কত আছে, এক্স স্কোয়ার আছে এটা, তাই না, 1x, তো এর স্কোয়ার করলে কি হবে এক্স স্কোয়ার, ইন্টু হাইট আমাকে বার করতে হবে। ব্যাস, এবার যদি কাটাকাটি করে দিই তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? তবে এই পাই দিয়ে এই পাই কেটে গেল, এই এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কেটে গেল, 3 দিয়ে এটা কেটে গেল আমার 3 বার, তো এখানে পড়ে থাকলো কি 3 ইন্টু 19 মানে 57, আর এখানে পড়ে থাকলো কি শুধু হাইট, তো এটাই আমাকে জিজ্ঞেস করেছে হাইট কত, 57 সেন্টিমিটার। অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি ত্রিভুজের সাধারণ ভূমি 14 সেন্টিমিটার, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 98 বর্গ সেমি। যদি অপর ত্রিভুজটির ক্ষেত্রফল প্রথমটির দ্বিগুণ হয় তবে দ্বিতীয় ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। একদম সোজা অঙ্কই দিয়েছে। দেখো প্রথমে কি বলেছে, যে দুটি ত্রিভুজের সাধারণ ভূমি 14 সেন্টিমিটার, তাই না? মানে আমাকে এ কত দিয়ে দিয়েছে, মানে সাধারণ ভূমি মানে বেস আমাকে দিয়ে দিয়েছে, তাই না? বেস আমাকে দিয়ে দিয়েছে দুটো ত্রিভুজেরই 14 সেমি। বলেছে দ্বিতীয় ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো, আর দ্বিতীয় ত্রিভুজটার কি কন্ডিশন দিচ্ছে, যে দ্বিতীয় ত্রিভুজ যেটা আছে সেটার ক্ষেত্রফল প্রথমটির দ্বিগুণ। প্রথমটার কত আছে 98, মানে এই 98-এর দ্বিগুণ হচ্ছে দ্বিতীয় ত্রিভুজটার ক্ষেত্রফল। আর দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো বেস দেখো দুটোরই সেম আছে 14, তো আমি এখানে 14 লিখে দিই, ইন্টু হাইট আমাকে বার করতে বলেছে। ব্যাস, 2 বারে এটা কেটে দাও 7 বার, 7 বারে এটা কেটে দাও 7×14 98। তো হাইট সমান সমান কত পেলাম 14 ইন্টু 2 28 সেমি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোনো একটি সংখ্যার 5% হলো সেই একই সংখ্যার 4%-এর কত মানে শতকরা কত ভাগ। মানে কি বলেছে, কোনো একটি সংখ্যার 5%, 5% হলো সেই সংখ্যার 4%-এর 4%-এর শতকরা কত ভাগ, মানে এইটার যেটা বেরাবে তার আমাকে জিজ্ঞেস করেছে। এক সেকেন্ড, এটার কত পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ আমি দিলাম, এটা জিজ্ঞাসা চিহ্ন, মানে এটাই আমাকে জানতে চেয়েছে, তাই না? তো দেখো এই 100 দিয়ে এই 100 কেটে গেল, এই এক্স দিয়ে এই এক্স কেটে গেল, তো এখানে থাকলো কি, এখানে 5 পড়ে আছে, এই যে 4টা আছে সমান সমান এদিকে এসে কি হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে। সমান সমান দেখো কত পার্সেন্ট আমাকে জানতে চেয়েছে, তাই না? তো যদি এটাকে আমরা যদি 5/4কে যদি আমাকে পার্সেন্টেজে করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? তো এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করে দিই তাহলে বেরিয়ে যাবে, 4 বারে এটা কেটে গেল 25 বার। তো 25 আর 5-এ গুণ করলে কত হয় 125%। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার, সি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ এবং বি যথাক্রমে দুটি ট্রেন 66 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বিপরীত দিকে চলছে। দেখো যখনই বিপরীত দিকে চলে তখন রিলেটিভ স্পিড কি হয়, পজিটিভ হয়ে যায়, তাই না? তার মানে কি এই দুটোর স্পিড কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। যুক্ত হলে কত হবে 126 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? এবার বলছে যদি ট্রেন এর দৈর্ঘ্য 240 মিটার হয় এবং তারা 10 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, তাহলে ট্রেন বি এর দৈর্ঘ্য কত। দেখো আমি তোমাকে কি বলেছিলাম, যে যখন ট্রেন কোনো প্ল্যাটফর্ম, কোনো ব্রিজ, কোনো সুড়ঙ্গ বা কোনো ট্রেনকে যখন ক্রস করে তখন যে ডিস্টেন্স যেটা হয় না সেটা তোমার কি হয়, এই ট্রেন আর প্লাস এই যেটার মধ্যে যে কোনো একটা থাকবে সেটার তোমার এই টোটালটাকে আমি ধরে নিচ্ছি, ধরো এই, তো এই টোটালটার যোগফল যেটা হবে সেটা তোমার ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করবে, তাই না? আর আমরা ডিস্টেন্স সমান সমান কি জানি, স্পিড ইন্টু টাইম, তাই তো। তো ডিস্টেন্স দেখো আমাকে দিয়েছে 240 কিলোমিটার প্রথম ট্রেন, আর দ্বিতীয় ট্রেনের আমাকে জিজ্ঞেস করেছে, তো আমি এক্স ধরে নিলাম, সমান সমান রিলেটিভ স্পিড কত 126 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু দেখো এটা মিটারে আছে অপশন, প্লাস তোমার যে টাইম আছে সেটা সেকেন্ডে দেওয়া আছে, তার মানে কি এটাকেও আমাকে সেকেন্ডে পরিণত করতে হবে। তার জন্য কি করতে হয় 5/18 দিয়ে আমার গুণ করতে হয়, তাই না?
এটা হলো কি স্পিড ইন্টু টাইম, টাইম কত দিয়েছে দেখো 10 সেকেন্ড, ব্যাস 18 বারে এটা কেটে গেল তোমার 7 বার, তাই তো। এখানে কত 5 7 35, 35 আর 10 350, তাই তো। দেখো এই সাইডে কত আছে এক্স আছে আর প্লাস 240 আছে, তো এই 240টাকে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি তাহলে কি এটা নেগেটিভ হয়ে যাবে, তো মাইনাস 240 হয়ে যাবে। তো 350 থেকে যদি আমি 240 বাদ দিই তাহলে কত থাকছে আমার 110 মিটার, তাই না। তো এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের এসেছিল। দেখো বলছে যদি এক্স ইস টু ওয়াই সমান সমান 9:11 হয় তাহলে মান কত, এটার মান আমাকে বার করতে বলেছে। দেখো উপরেরটা কি আছে এক্স প্লাস ওয়ান, নিচের কি আছে ওয়াই প্লাস ওয়ান, তাই তো। তার নিচে কি আছে এটা যদি আমরা ধরি তবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারো, মানে এটাকেও যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতেই পারি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয় এ প্লাস বি এ মাইনাস বি, তো এটাকে যদি আমি ধরি এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান, ঠিক আছে, ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, তবে হয় না এ মানে কি হলো এ প্লাস বি এ মাইনাস বি হয়ে গেল, তাই তো। দেখো এটা কোথায় নিচে আছে তো আমি নিচে লিখে দিই এক্স মাইনাস ওয়ান এক্স সরি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স, এটাও সরি এটাও প্লাস হয়ে যাবে তাই না, এক্স প্লাস ওয়ান। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি এ মাইনাস বি, তো এটাই আমি লিখেছি। এবার দেখো এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান, এটা পুরোটা কেটে যাবে। তো এখানে পড়ে থাকলো কি উপরে পড়ে থাকলো ওয়ান, নিচে পড়ে থাকলো এক্স মাইনাস ওয়ান, এর নিচে কি আছে ওয়াই মাইনাস ওয়ান, তো আমি কি বলে দেবো হরের নিচেও যদি হর থাকে সেটা উপরে চলে যাবে, উপরে গিয়ে কি হয়ে যাবে ওয়াই মাইনাস ওয়ান হয়ে যাবে, তাই না। এবার তুমি জাস্ট মান দেখে দাও, দেখো ওয়াই এর মান কত আছে 11, তো 11 মাইনাস ওয়ান, এক্স এর মান কত আছে 9, তো 9 মাইনাস ওয়ান, এবার দেখো সরি ওয়ান হবে তাই না, 9 মাইনাস ওয়ান। এবার দেখো এটাই তোমার আছে কিন্তু শুধু এখানে জাস্ট একটা কে জুড়ে দিয়েছে তাই না, আমি এখানে কে জুড়ে দিই এখানেও কে জুড়ে দিই এখানেও কে জুড়ে দিই, তাহলে কত হবে 11 কে মাইনাস ওয়ান। দেখো অপশন নাম্বার সি কি আছে 11 কে মাইনাস ওয়ান 9 কে মাইনাস ওয়ান 11 কে মাইনাস ওয়ান 9 কে মাইনাস ওয়ান, একদম ঠিক আছে, বুঝতে পারলে এইভাবে তোমরা করে নিবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে আনন্দ একটি জিনিস ক্রয় করে এবং মেরামত খরচ বাবদ 82 টাকা ব্যয় করে, পরবর্তীতে সে জিনিসটি বিক্রি করে দেয় 25% লাভে ভরতকে। অবশেষে ভরত জিনিসটি 2,915 টাকায় বিক্রি করে 47% লাভ করে, এটা লাভ করে না ঠিক আছে, এটা আছে ক্ষতি করে, মানে ট্রান্সলেটটা দেখছো তো খারাপ হয়ে গেছে আর কিছুই না। কি বলছে 2,915 টাকায় বিক্রি করে 47% ক্ষতি করে, বলছে তাহলে কি ভরতের কাছে বিক্রি করার ঠিক আগে আনন্দের কাছে জিনিসটির দাম কত ছিল, তাই তো। দেখবে আমরা প্রথম থেকে আবার করি, বলছে আনন্দ একটা জিনিস ক্রয় করেছে, আমি ধরলাম আনন্দ এক্স টাকায় জিনিসটা ক্রয় করেছে, তারপর মেরামত খরচ 82 টাকা ব্যয় করেছে, মানে এর সাথে কি আরো 82 টাকা অ্যাড করেছে, সরি এক সেকেন্ড, আরো 82 টাকা অ্যাড করেছে। বলছে অ্যাড করার পর সে জিনিসটাকে 25% লাভে ভরতকে বিক্রি করেছে, তো এটা টোটাল যদি লাভ মানে কি বলবো এটা হচ্ছে তোমার আনন্দের যদি টোটাল এটা মানে ইনভেস্ট হয় এর উপর 25% লাভ মানে কি 125/100, 125% লাভে বিক্রি করেছে। তারপরে বলছে যে ভরত আবার সেই জিনিসটা 2,915 টাকায় বিক্রি করেছে, এতে তার 47% ক্ষতি হয়েছে। তো 47% যদি ক্ষতি হয় তার মানে সে বিক্রি করেছে কততে 53%, তাই না। তো এই 53%-এ বিক্রি করেছে, এই যে বিক্রিটা করেছে সেই অ্যামাউন্টটা আমাকে দেওয়া আছে 2,915 টাকা, তাই তো। ব্যাস এবার এটা তুমি কাটাকাটি করো, তো 25 দিয়ে আমি কাটি এক সেকেন্ড, 25 দিয়ে আমি কাটলাম 25×5 = 125, 25×4 = 100, ঠিক আছে। 5 দিয়ে যদি কাটি 5×5 5×5 25, 5×6 30, না 5×5 25, 4 1, 5×8 40, 1 5 5×3 15। এবার 53 দিয়ে কাটো, 53 দিয়ে আমি কাটি 53 1 53, 5 3 53 1 53, মানে থাকলো কত এক্স প্লাস 82 সমান সমান এই যে 4 × 100 আছে এই দুটো কি গুণ হয়ে এটার সাথে গুণ হয়ে যাবে, তো 4 1 400, 400 আর 11 কত হবে 4,400, তাই না। এবার বলেছে দেখো ভরতের কাছে বিক্রি করার ঠিক আগে আনন্দের কাছে জিনিসটির দাম কত ছিল। দেখো এইটা ছিল আনন্দের জিনিসের দাম, যে যখন ভরতকে এই টাকাটা বিক্রি করেছে তার আগে এটাই দাম ছিল, আর এটারই দাম তোমাকে জিজ্ঞেস করেছে, তো এটার দাম আমি দেখো কত পেয়েছি 4400 টাকা পেয়েছি, তাই না। তো এটাই তো সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, কেমন এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিম্নলিখিত তথ্য একটি হাসপাতালে 1 বছরে ভর্তি হওয়া রোগীদের বয়সকে নির্দেশ করে, রোগীদের বহুল প্রচলিত বয়স কত। তবে এটা তোমাকে মোট বের করতে বলেছে, ঠিক আছে, মোট বের করতে তোমাকে দিয়েছে, তো এখানে লেখাটা একটু হিজিবিজি আছে আমি ঠিক করে দিচ্ছি তারপর আমরা অঙ্কটা করি। প্রথমটা আছে 5 থেকে 10, ঠিক আছে, দ্বিতীয়টা আছে তোমার 10 থেকে 15, কালো দিয়ে লিখি বলো,
সুবিধা হবে। 10 থেকে 15, তৃতীয়টা আছে তোমার 15 থেকে 25, এটা আছে তোমার 10 থেকে 15, 15 থেকে 20 আছে, বুঝতে পারলে তো? এক সেকেন্ড, 15 থেকে 20, এটা আছে তোমার 20 থেকে 25, এটা আছে তোমার 25 থেকে 30, এটা আছে তোমার 30 থেকে 35, আর এখানে আছে তোমার 35 থেকে 40, ঠিক আছে? আর এখানে তোমার বুঝতেই পারি, এটা 4 আছে, এটা 10 আছে, এটা 8 আছে, এটা 2 আছে, এটা 12 আছে, এটা 6 আছে, এটা তোমার 3 আছে, ঠিক আছে? দেখো মোট বের যদি বের করতে হয় না, মোট বের করার তোমার একটা ফর্মুলা আছে। মোট সমান সমান লোয়ার লিমিট প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? এবার তোমাকে যদি এই F1 কোনটা, কোনটা F0, কোনটা আর যদি তুমি না জানো, করতে পারবে না। আমি সবই বলে দিচ্ছি, আর তোমরা জানো, আমি এটা জানি। দেখো মোড বের করতে গেলে কি করতে হয়, মোডে আমরা কি জানি, যে যেই সংখ্যাটা সব থেকে বেশি রিপিট হয় সেই জিনিসটা মোড হয়ে যায়। তো এর মধ্যে মোড কি হয় বলো, যেটা সব থেকে বড় সেটা হচ্ছে সব থেকে বেশি, মানে সেটাই হয়ে যাবে মোড। তো দেখো 12 হচ্ছে তোমার কি সব থেকে বেশি রিপিট হওয়ার সময়, সব থেকে বড়, তো এটাকে আমি মোড ধরে নিচ্ছি। এটাকে যদি আমি মোড ধরে নিই, তাহলে এটা তোমার কি হয়ে যাবে বলো তো, F1, ঠিক আছে? এটা হয়ে যাবে তোমার F1, এর ঠিক আগেরটা হয়ে যাবে তোমার F0, আর এর ঠিক পরেরটা হয়ে যাবে তোমার F2, বুঝতে পারলে তো? F0, F1, F2, মানে এই F1 পেয়ে গেলাম, F0 পেয়ে গেলাম, F2 পেয়ে গেলাম, তাই তো? এবার লোয়ার লিমিট আমাকে বার করতে হবে। লোয়ার লিমিট কি হবে জানো, যেটা F1, ঠিক আছে, সেই F1 এর সাথে যেই তোমার ডাটা দেওয়া আছে, মানে লোয়ার লিমিট, আর মানে এটা কি দেওয়া আছে 25 মাইনাস 30 দেওয়া আছে, তাই তো? 25 থেকে 30, তো এটা তোমার কি হয়ে যাবে লোয়ার লিমিট, এটা হয়ে যাবে তোমার আপার লিমিট, বুঝতে পারলে? আর একটা তোমার বাকি থাকলো রেঞ্জ। রেঞ্জ কি হবে জানো, এই দুটোর বিয়োগফল, লোয়ার লিমিট এবং আপার লিমিটের যে বিয়োগফল হয় সেটাকে আমরা রেঞ্জ বলি, ঠিক আছে? তো আমরা সব কিছু পেয়ে গেলাম। তো রেঞ্জ এখানে কত হয়ে যাবে, 25 থেকে 30 বাদ দিলে 5 হবে রেঞ্জ, তাই তো? তো আমরা সব কিছু পেয়ে গেছি। এবার এখানে আমরা পুট করে দিই। সবার প্রথমে কি পেয়েছে, লোয়ার লিমিট কত আছে আমাদের 25, তাই তো? তো 25 তুমি লিখে দাও, লোয়ার লিমিট হচ্ছে আমার 25, প্লাস F1 কত আছে, F1 আছে তোমার দেখো 12, তাই না? F1 12, 12 লিখে দাও, মাইনাস F0 কত আছে তোমার 2, তো তুমি এখানে 2 লিখে দাও, বাই 2F1, F1 কত আছে 12, 12 দুগুণি 24, তাই তো? মাইনাস F0 কত আছে 2, F2 কত আছে দেখো 6, এখানে তুমি 6 লিখে দাও, ইন্টু রেঞ্জ কত আছে দেখো, রেঞ্জ আমরা পেয়ে গেছি 5, এখানে তুমি 5 লিখে দাও, ব্যাস তোমার প্রবলেম সলভ। এবার কাটাকুটি করলেই অ্যান্সার। দেখো 25 তো 25 আছেই, তাই না? এটা কি হয়, 12 থেকে 2 বাদ দিলে 10, নিচে কত আছে দেখো 6 2 8, 24 থেকে 8 বাদ দিলে কত হবে, 24 থেকে 8 বাদ দিলে 16, তাই তো? তো আমরা কি পেলাম 25 প্লাস 10 বাই 16 ইন্টু 5, তাই তো? তো এটা গুণ করলে কত হবে 50 বাই 16, তো এটা আমরা যদি কেটেই দিই, 5 2 বারে কেটে দিলাম 8, 2 বারে কেটে দিলাম কত হবে, 2 বারে কেটে দিলে 5, তাই তো? মানে 25 বাই 8, 25 বাই 8, তো এটা যদি আমি ভাগ করি, তো 3 8 24, 3 পয়েন্ট সামথিং কিছু আসছে। তার মানে কি এই 25 এর সাথে তোমার 3 যোগ হবে, যোগ হয়ে তোমার কত আসবে 28 আসবে। দেখো কোথায় অপশনে, দেখো একটাই অপশন আছে যার মধ্যে 28 দেওয়া আছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা করে নিতে পারবা। এই যদি তুমি এই ফর্মুলা যদি তুমি না জানো, তো এই ফর্মুলা মানে মানে বের করা তোমার এটা মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? আর এমন কোনো ব্যাপার না, দেখো সিম্পল ফর্মুলা 2-3টা সেট করবা কিনা তোমার মুখস্থ হয়ে যাবে। আর তোমাদের এনটিপিসিতে এই কোশ্চেন এখন ভরে ভরে আসছে, প্রত্যেকটা শিফটে এসছে, মানে 22 তারিখে তোমার এসছে, 19 তারিখে এসছে, 16 তারিখে এসছে, 17 তারিখে এসছে। তাই এই সেটটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিন এবং 18 দিনে করে। এ আর বি আছে, এ একটা কাজ 12 দিনে করছে, বি সেই কাজটা 18 দিনে করছে। তো টোটাল ওয়ার্ক কি হবে, এই দুটোর এলসিএম, তো 12 আর 18 এলসিএম কত হয় 36, মানে এ হচ্ছে 36টা কাজ 12 দিনে করছে, তো এক এক দিনে কত কাজ করছে 3 ইউনিট কাজ করছে। বি 36টা কাজ 18 দিনে করছে, তো এক এক দিনে কত করছে 3 ইউনিট কাজ, 2 ইউনিট কাজ করছে। এবার বলছে যদি তারা একসাথে কাজ করে তাহলে 6 দিন পর কত কাজ বাকি থাকবে। তার মানে কি এরা হচ্ছে 6 দিন এরা কাজ অলরেডি করেছে, তাই তো? তো এ একদিনে 3 ইউনিট, বি একদিনে 2 ইউনিট, মানে একদিনে টোটাল কাজ কত হচ্ছে আমার 5 ইউনিট। এই 5 ইউনিট কাজ একদিন না হয়ে 6 দিন হয়েছে, তো টোটাল কত ইউনিট কাজ হয়ে গেছে 30 ইউনিট কাজ হয়ে গেছে। তার মানে পড়ে আছে কত, এটা 36টা কাজ ছিল, 30টা কাজ হয়ে গেছে, মানে 6টা কাজ বাকি আছে। এই 6টা কাজ যে বাকি আছে এটা মানে কোন কাজ থেকে বাকি আছে, টোটাল কাজ থেকে বাকি আছে। তো টোটালটা কি হবে নিচে লিখে দাও। তো এই পরিমাণ কাজটাই তোমার বেঁচে আছে, তাই না? তো এটাকে যদি আমি কেটে দিই কত আছে 1 এর 6, এটাই তোমাকে জিজ্ঞেস করে দেবো 1 এর 6 অফ দ্য জব, অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে লেখা আছে কি বলতো, এখানে লেখা আছে 3,540 টাকা, এক সেকেন্ড, 3,540 টাকা নিশা
ঠিক আছে, সমীর, নিশা, সমীর, আর কার মধ্যে বাকি আছে, আরেকজন কেউ আছে, ঠিক আছে, নিশা, সমীর আর এক্স ধরে নিলাম। এক্সের মধ্যে এমনভাবে ভাগ করা আছে যে তাদের অংশ থেকে 760 টাকা, 190 টাকা এবং 280 টাকা যদি মানে বের করে দেওয়া হয় বা কমিয়ে দেওয়া হয়, তারপরে অনুপাত কত হচ্ছে 10:2:9। তা আমাকে সমীরের আসল জিজ্ঞেস করেছে। এই কোশ্চেনটা দাও, গ্রুপ ডিতে কত এসেছিল না? তা আমি তোমাকে কি বললাম, এই যে টোটাল টাকা আছে কত, 3,540 টাকা। এখান থেকে তিনজনের ভাগ থেকে বের করা হচ্ছে কত, 760 টাকা বের করে নেওয়া হচ্ছে, প্লাস 190, প্লাস হচ্ছে আমার 280, এই টাকাটা বের করে নেওয়া হচ্ছে। তো কত টাকা পড়ে থাকছে তাহলে, 3,540 মাইনাস 0,0,0, তো শূন্য হয়ে গেল। 8 9 17, 17 ছয় কত হচ্ছে 23-3, হাতে থাকলো 2, 7 1 8, 2 10, 2 12, তাহলে 1230 এখান থেকে বের করে দাও। শূন্য থেকে এই শূন্য গেল তো শূন্য, 4 থেকে 3 গেল তো 1, 5 থেকে 2 গেল তো 3, 3 থেকে 1 গেল তো 2। মানে যখন এই টোটাল অ্যামাউন্ট থেকে এই টাকাটা যখন বার করে নিচ্ছে তখন এই টাকাটা পড়ে থাকছে। এবার বলছে এই যে টাকাটা পড়ে থাকছে সেটা তাদের এই অনুপাতে মানে পড়ে থাকছে, বুঝতে পারলে? দেখো কি বলে, টাকা কমানোর ফলে তাদের অনুপাত 10:2:9 হয়ে যায়। তার মানে কি এই অনুপাতের মান 10 + 2 + 9, তো কত হচ্ছে 10 9 19, 19 2 21, 21 ইউনিটের মান আমাকে বলে দিয়েছে 23,000 মানে 2310। তাহলে 1 ইউনিটের মান কত হবে, এই 21 দিয়ে রেখে দাও, 21 1 কে 21, তাই তো, 21 1 কে 21, 2 1, আবার 21 1 কে 21 হয়ে গেল শূন্য। মানে 1 ইউনিটের মান আমি পেয়ে গেলাম 110। আমাকে জিজ্ঞেস করেছে সমীরের আসল। সমীর কত আছে, নিশা তারপরে সমীর, মানে 2 ইউনিট আছে সমীরের। 1 ইউনিটের মান যদি 110 হয় তো 2 ইউনিটের মান কত হবে তোমার 220। এবার 220 টাকা কখন আছে, যখন সমীরের কাছ থেকে 190 টাকা তোমার বের করে নিয়েছে। তো সমীরের আমাকে আসল টাকা জানতে চেয়েছে, তার মানে কি এই 190 টাকাও অ্যাড হবে। তো 220-র সাথে যদি 190 তোমার অ্যাড হয় তাহলে তোমার কত হবে 410 টাকা, তাই না? তো এটাই তোমার সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে কোশ্চেনটা না একটু তোমার বোঝা যাচ্ছে না, আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। কোশ্চেন লেখা আছে, যদি যদি 600 এর x%, ঠিক আছে, 600 x% তোমার 250-এর 12% প্লাস 300 এর 18% হয়, তাহলে এক্স এর মান কত? এই প্রশ্নটা তোমাকে দেওয়া আছে, তো যেমন বলা আছে তুমি সেরকম করে দাও। কি বলেছে, যদি 600 এর x%, 600 x% বলছে 250-এর 12%, 250-এর 12% প্লাস 300-এর 18% হয়, তাহলে এক্স এর মান কত? এটা কি অন্য কিছু আছে বলো? এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে গেল, থাকলো কত 6x সমান। যদি এটা আমরা করি 25 বার, দেখো 25 বার এটা হয়ে গেলো 10, 25 বার এটা চলে গেলো 4, 4 বার এটা চলে গেলো 3, মানে 3 10 30 প্লাস এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে গেল, 3 8 কত 54। তাহলে 6x সমান কত হচ্ছে 30 54 84, তাহলে এক্স এর মান কত হবে, 6 দিয়ে এটা কেটে দাও, এক্স সমান কত আসবে 14, তাই না? এটাই তোমার সঠিক অ্যান্সার আসবে, অপশন নাম্বার ডি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে VWXYZ নামের 5জন ব্যক্তি আছে। VWXYZ এই নামের 5জন ব্যক্তি আছে যাদের একটি নির্দিষ্ট বয়স আছে। বলছে এক্স এর বয়স ওয়াই এর বয়সের 4 গুণ। এক্স এর বয়স ওয়াই এর বয়সের 4 গুণ, মানে ওয়াই যদি 1 হয় তাহলে এক্স কত হবে 4। বলছে ওয়াই এর বয়স এক্স এর বয়সের সমান, না ভি এর বয়স এক্স এর বয়সের সমান, মানে ভিও এক্স 4 আছে, তার মানে ভি কত হবে, এটাও 4 হয়ে যাবে। বলছে ওয়াই এর বয়স জেড এর বয়সের 1/3, ওয়াই এর বয়স জেড এর বয়সের 1/3, মানে জেড যদি 3 হয় তাহলে ওয়াই 1 হবে, তবে না জেড এর বয়স ওয়াই মানে কি বলবো ওয়াই এর বয়স জেড এর 1/3। এবার বলছে ডাব্লিউ এর বয়স, তার বাকি থাকলো কে, ডাব্লিউ এর বয়স ভি এর বয়সের অর্ধেক। তো ডাব্লিউ কত আছে দেখো, ভি কত আছে 4, তো এর অর্ধেক কত হবে 2, তো আমরা প্রত্যেকটা রেশিও পেয়ে গেলাম। এবার বলেছে যদি জেড এর বয়স 12 বছর হয়, তো জেড কত আছে 3 রেশিও, 3 সমান যদি 12 হয় তাহলে 1 সমান কত 4, তাই তো 1 রেশিওর মান 4। বলছে তবে ডাব্লিউ এর বয়স কত, ডাব্লিউ কত আছে 2, তো 4 1 রেশিও যদি 2 4 হয় তাহলে 2 রেশিও কত হবে 4 × 2 সমান কত 8 বছর। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানেও একটু হিজিবিজি হয়ে গেছে, এখানে কি লেখা আছে জানো, বলছে যে একজন ব্যক্তি
2.5 ঘন্টা ধরে 53 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালানোর পর তার গতি 28 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে দিলেন এবং আরও 1 ঘন্টা পরে গন্তব্যে পৌঁছালেন। সম্পূর্ণ যাত্রাপথে ব্যক্তিটির গড় গতিবেগ কত? দেখো, গড় গতিবেগ আমরা কি জানি? দুটো ফর্মুলা জানি। যখন তোমার ডিস্টেন্স তোমার কনস্ট্যান্ট হয়, মানে স্থির থাকে, তখন আমরা কি করি? 2xy ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই না? এটা যখন কি হয়, ডিস্টেন্স কমন থাকে বা এক সমান থাকে। কিন্তু যখন ডিস্টেন্স কমন থাকে না, তখন আমরা কি লিখি? টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, তাই তো? টোটাল টাইম, এটাই আমরা জানি। তো দেখো, টোটাল ডিস্টেন্স কি হবে? বলেছে 2.5 ঘন্টা ধরে 53 কিলোমিটার রাস্তা গাড়ি চালায়। তাহলে তো সে কত দূর গাড়ি চালিয়েছে? 53 কিলোমিটার ইন্টু 2.5। এবার বলছে গাড়ি চালানোর পর তার গতি 28 কিলোমিটার বাড়িয়ে দেয়, প্লাস 28 কিলোমিটার গতি বাড়িয়ে দিচ্ছে, আরও 1 ঘন্টা চলছে, মানে 28 কিলোমিটার। আর প্রথমে তো 53 ছিল, 53 আর 28 কত হয়? 81 কিলোমিটার, তাই তো? আর এটা সে 1 ঘন্টা গাড়ি চালিয়েছে। তো এটা কি টোটাল ডিস্টেন্স পেলাম? ডিস্টেন্স কি হয়? স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম। এটা আমি টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম। আর টোটাল টাইম কত হবে? প্রথমে 2.5 ঘন্টা গেছে, তারপরে 1 ঘন্টা, মানে 3.5 ঘন্টা সে গাড়ি চালিয়েছে। তো আমি টোটালটা পেয়ে গেলাম। এবার গুণ করে দাও। দেখো, এখানে নিচেই করি। 25 3 75 5 হাতে থাকলো 7, তাই তো? 25 5 125, 125 আর 5 কত হয়? 130, 130। একটা ঘরের পর দশমিক আছে, একটা ঘরের পর দশমিক করে দিই। প্লাস 81 1 81 বাই কত হচ্ছে? 35, 3.5 অ্যাকচুয়ালি। তো এই দুটো যদি আমি যোগ করি কত হবে? 130 প্লাস 130.5 প্লাস 81 সমান সমান হচ্ছে 5 1 21 213.5, তাই তো? 213.5 বাই হচ্ছে কি 3.5। একটা ঘরের দশমিক, একটা ঘরের দশমিক উড়িয়ে দিলাম। 5 দিয়ে কাটো, 5 7 35, 5 দিয়ে যদি কাটি, 5 4 20, 1 3, 5 2 10, 3 5, 5 7 35। আবার 7 দিয়ে কাটো, 6 7 42, 7 1 7, 61 কিলোমিটার প্রতি ঘন্টা গতি হয়ে চলেছে। অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি 49 এবং 16 এর মধ্য সমানুপাত নির্ণয় করো। মধ্য সমানুপাত কি হয়? আন্ডার রুট এ বি, তাই তো? এখানে এ কত আছে? 49, বি কত আছে? 16। এটাকে আন্ডার রুট করে দাও। তো কত? 49 যদি থাকে আন্ডার রুটের ভেতরে, তো বাইরে আসলে কত হবে? 7। 16 ভিতরে আছে, বাইরে আসলে কত হবে? 4। তো 4 7 কত হচ্ছে তোমার? 28। তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। তো এটা কি হলো? মধ্য সমানুপাত। যদি তোমাকে প্রথম সমানুপাত জিজ্ঞেস করে তখন কি হবে? এ স্কোয়ার বাই বি। যদি তোমাকে দ্বিতীয় সমানুপাত, মধ্য সমানুপাত তো এটা হয়। তৃতীয় সমানুপাত যদি তোমাকে জিজ্ঞেস করে তখন তুমি কি করবা? বি স্কোয়ার বাই এ। যদি তোমাকে চতুর্থ সমানুপাতে জিজ্ঞেস করে তখন তুমি কি করবা? বি ইন্টু সি বাই এ। ঠিক আছে? তো এই তিনটা তোমরা মনে রাখবা। কেমন? এই তিনটা না, সরি, এই চারটাই মনে রাখবা। চারটা থেকেই তোমাদের প্রশ্ন আছে। তোমাদের প্রত্যেকটা দেখবে, আগের সেটগুলো তোমরা করতে থাকো, দেখতে পাবে এই কোশ্চেনগুলো প্রত্যেকটাই আছে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি সিম্পল একটা সরল করো দিয়েছে, তাই না? তো এটা যদি করি কত হচ্ছে? 12 ইন্টু এটা করলে কত আসছে? 8 মাইনাস এটা করলে কত আসছে? 8, নিচে কত আসছে? 4। তো 8 12 96, 96 থেকে 8 বাদ দিলে 88, 88 ভাগ 4 কত হয় তোমার? 22। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার বি তোমার কারেক্ট হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বৃত্তে ব্যাস পি কিউ কিউ বিন্দুর মধ্যে একটি বহিস্থ বিন্দু এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের বৃত্ত আছে, ঠিক আছে? একটা বৃত্ত আছে যার ব্যাস হচ্ছে কি পি কিউ, এটা হচ্ছে কি পি আর কিউ। বলছে এটা বহিস্থ বিন্দু এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, মানে এক্স পর্যন্ত এটা টানা হলো, ঠিক আছে? এবার বলছে যে বৃত্তের উপর ওয়াই বিন্দুতে এক্স ওয়াই স্পর্শক। বৃত্তের উপর যে ওয়াই বিন্দু আছে এটা হচ্ছে স্পর্শক, ঠিক আছে? তো এটাকে আমি আরেকটু টেনে দিই, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে ওয়াই বিন্দু স্পর্শক। বলছে যদি এক্স ওয়াই সমান সমান 15 সেমি হয়, মানে এক্স থেকে ওয়াই, এটা আমাকে বলে দিয়েছে 15 সেন্টিমিটার। বলছে কিউ এক্স সমান সমান 9 হয়, এটার মান আমাকে দিয়ে দিয়েছে 9। তো বলছে তাহলে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করুন। ব্যাসার্ধ কি হবে? একদম এর মাঝখানটা হবে, তাই না? তো এটা কত হবে? এটা R1, এটা R2, বা যেটা তুমি বলতে পারো আর ব্যাসার্ধ। তো দেখো এরকম যখন অঙ্ক থাকে, মানে এরকম যখন স্ট্রাকচার তৈরি হয়ে যায়, তখন ফর্মুলা কি হয়? এক্স ওয়াইয়ের স্কোয়ার, তাই তো? এক্স ওয়াইয়ের স্কোয়ার সমান সমান এক্স কিউ ইন্টু এক্স পি। এটাই হচ্ছে তোমার ফর্মুলা। এবার ফর্মুলাতে মান রেখে দাও, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? দেখো এক্স ওয়াইয়ের মান আমাকে কত দিয়েছে? 15। তো 15 স্কোয়ার কত হয়? 225 সমান সমান এক্স কিউ আমাকে কত দিতে? দেখো এক্স কিউ আমাকে দিয়ে দিয়েছে 9 সেমি। তো এখানে তুমি 9 করে দাও ইন্টু এক্স পি। দেখো এই এক্স থেকে এই পি আমাকে বার করতে হবে, তাই না? তো এক্স পি কত আছে? দেখো এখানে এক্স পি আছে, তো এক্স কিউ হচ্ছে আমার 9,
এটা আছে 9 প্লাস এক্সট্রা কত আছে এখানে আর প্লাস আর 2r হয়ে আছে, তাই না? এটা কি হবে 2r, এক্সপির মান আমি পেয়ে গেলাম। বুঝতে পারলে তো? দেখো এক্স ওয়াই আমাকে দিয়েছে 15, ঠিক আছে, এক্স কিউ আমাকে দিয়েছে 9, আর আমাকে এই এক্স পি এর মান বার করতে বলেছে, তাই না? তো এক্স পি আমাকে কত হবে দেখো, এক্স পি আমি এখান থেকে এক্স থেকে কিউ হচ্ছে 9, আর এখানে যেটা আছে এইটুকুটা, এক সেকেন্ড, দেখো এইখানে যেইটা আছে এটা কি হবে, এটা R1 R2 মানে 2r আছে না, ব্যাস আর এখানে ব্যাস আছে, তো ব্যাস কি হয় 2r হয়। তো এখানে এটাই এক্সট্রা আছে, তো এবার তুমি কেটে দাও। 9 বারে যদি আমি কাটি, 9 বারে কত হচ্ছে, 9 দুগুণে 18, 5 9 45, 25, 25 সমান সমান 9 প্লাস 2r। তো 2r সমান সমান কত হবে, এটা এদিকে চলে আসবে, 9 5 14, 15 থেকে 9 বাদ দিলে কত হয়, 15 থেকে 9 বাদ দিলে 9 6 15, তাই না? মানে 16 হয়ে যাবে এটা। তো 2 দিয়ে আমি কাটি, তাহলে r সমান সমান কত হয়ে যাবে, 18 সরি 8 হয়ে যাবে, তাই না? তো এটাই তোমার সঠিক অ্যান্সার, দেখো অপশন নাম্বার ডি নিচে। বুঝতে পারলে? তো যখনই দেখবে, যখন এরকম মানে বৃত্ত থাকবে, একটা বাহুকে বেরিয়ে মানে ব্যাসকে ব্যাসার্ধকে সরি ব্যাসকে এগিয়ে দেওয়া হয়, একটা স্পর্শক এভাবে এখানে এসে মিলিত হয়, এরকম যখন একটা স্ট্রাকচার তৈরি হবে তখন ফর্মুলা তোমার এটাই হবে, ঠিক আছে? যে এই যে এটার স্কোয়ার ইন্টু এখান থেকে এইটুকুটা প্লাস ইন্টু এখান থেকে এইটুকুটা, কেমন? এটা তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, a student makes marks were incorrectly entered as 25 instead of 37. Due to this, the average marks of the class got decreased by 4/3. What is the number of স্টুডেন্টস ইন দ্য ক্লাস? ঠিক আছে, মানে বলতে চাইছে যে একটা স্টুডেন্ট যে ছিল সে ভুল করে মানে কি বলবো 37-এর জায়গায়, ঠিক আছে, 25 এন্টার করে দিয়েছে। তো কি হয়েছে, এর ফলে কি হয়েছে যে ক্লাসের যে নাম্বার ছিল সেটা 4/3 কমে গেছে, আর আমাকে জিজ্ঞেস করে ক্লাসের স্টুডেন্টের সংখ্যা কত। তো তুমি যদি দেখো, তো 37 ছিল 25 হয়েছে, মানে কত কম লিখেছে ভুল করে, -12 কম লিখেছে, মানে 12ই কম লিখেছে, মাইনাসটাকে ছেড়ে দাও। বুঝতে পারছো কিন্তু 12 কম লিখেছে, ঠিক আছে? এতে কি হয়েছে যে স্টুডেন্টের যে নাম্বার সেটা 4/3 হয়ে গেছে। তো আমি ধরে নিলাম যে একটা স্টুডেন্টের 4/3 হয়েছে, আমি তো জানি না কতগুলো স্টুডেন্ট আছে, আমি ধরলাম এক্সটা স্টুডেন্ট আছে। যদি এক্স খানা স্টুডেন্ট থাকে তাহলে প্রত্যেকের কি হবে 4/3 ডিক্রিজ হবে। এই যে 4/3 ডিক্রিজ হয়েছে, এটা কিসের মান, এটা হচ্ছে এই 12-র সমান, মানে এটা সমান সমান কত 12। ব্যাস এবার এক্স এর মান বেরিয়ে যাবে, তো এক্স সমান সমান কি হবে 12, এটা যদি সমান সমান এই পারে আসে তাহলে কি হবে উল্টে যাবে, উল্টে গেলে কি হবে উপরে 3 নিচে 4, তো 4 বার এটা গেল 3 বার, 3 তিরিকে 9। তো এক্স আমরা কি ধরলাম ক্লাসের স্টুডেন্টের সংখ্যা, তো ক্লাসের স্টুডেন্টের সংখ্যা কত 9 জন, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে লেখা আছে যে পি আর কিউ, ঠিক আছে, পি আর কিউ হলো যথাক্রমে ও কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্তের একটি সরাসরি সাধারণ স্পর্শক। যে O1 আর O2 দুটি বিন্দু এ বিন্দুতে পরস্পর বাহ্যিকভাবে স্পর্শ করে। বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 11 সেমি এবং 4 সেমি। পি কিউ এর দৈর্ঘ্য কত? মানে আমাকে দেখো দুটো বৃত্ত দিয়েছে, ঠিক আছে, এই একটা বৃত্ত আর একটা হচ্ছে এই বৃত্ত, এই বৃত্ত। এবার বলেছে কি যে দুটো বৃত্ত, এটা হচ্ছে কি O1, ঠিক আছে, এটা হচ্ছে O2। এবার বলছে কি দুটো বৃত্ত এ বিন্দুতে পরস্পর স্পর্শ করে, এই যে বিন্দুটা আছে এটা হচ্ছে এ বিন্দুতে স্পর্শ করছে, ঠিক আছে। তারপরে বলছে কি যে পি আর কিউ কি হলো যথাক্রমে ও কেন্দ্রবিন্দু বিশিষ্টের বৃত্তের একটি সাধারণ স্পর্শক। মানে এই যে এইটা আর এইটা যে স্পর্শক হলো না, এই যে এই স্পর্শক, ঠিক আছে, এটা কি হলো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা দুটো কি স্পর্শক, ঠিক আছে। এবার বলছে যে বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 11 সেমি, তো বড় বৃত্তটা যেটা আছে এটা আমি ব্যাসার্ধ ধরলাম কত 11 সেমি, আর বলছে ছোট বৃত্ত যেটা আছে সেটা হচ্ছে 4 সেমি, এটার যে আছে সেটা হচ্ছে 4 সেমি, ঠিক আছে। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে পি কিউ এর দৈর্ঘ্য কত, মানে এখান থেকে এখানকার আমাকে দৈর্ঘ্য বার করতে বলেছে। তো দেখো এইরকম স্ট্রাকচার যখন তৈরি হবে কিনা, তখন এই যে দৈর্ঘ্য এটা বের করার জন্য তোমার কি করতে হবে জানো, মনে রাখবা 2 ইন্টু √R1 ইন্টু R2, ব্যাস এইটুকুটা তোমায় করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। তুমি এই ছবিটা ভালো করে মনে রাখো, কোশ্চেনটা চিহ্ন রাখো, তাহলে তোমাকে পড়তেও হবে না। না যখনই দেখবো যে 11 আর 4 মানে এখানে যা যা ব্যাসার্ধ দেওয়া আছে সেটাকে ব্যাসার্ধকে √ করে 2 দিয়ে গুণ করতে হবে। 2-3 বার কোশ্চেনটা পড়ে নেবা, এমনি মাথায় সেট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো 2, R1 এর মান কত আছে 11, R2 এর মান কত আছে 4, ঠিক আছে। এই যে 4 ভেতরে আছে, তো এই বাইরে বেরালে কি হয়ে যাবে 2 হয়ে যাবে, তো বাইরে একটা 2 অলরেডি আছে, তো 2 যদি বাইরে বেরায় 2 আর 2 এ গুণ করলে কত হয় 4√11, তাই না? এটাই তোমার সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা করে নিবা, কেমন? তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে। নেক্সট সেটগুলো আস্তে আস্তে আমি করিয়ে দেবো, কেমন?
আর যদি কোনো অঙ্কে তোমার বুঝতে কোনো রকম অসুবিধা হয় তো সেই জায়গাটায় টাইমিংটা তুমি আমাকে লিখে দিও, কেমন, কমেন্ট সেকশনে। তো নেক্সট সেট যখন আমি করাবো তখন আমি সেরকম কোশ্চেন যদি আবার আসে আবার তোমাকে আমি বুঝিয়ে দেবো, কেমন। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।